হ্যালো। জি ভাইয়া বলেন। হ্যাঁ ভাই, শোনা যাচ্ছে। ঠিক আছে, ঠিক আছে। লিনাক্স নিয়ে আর কারো যদি কনফিউশন থাকে এক্সামের আগে, এখনো সময় আছে, শেয়ার করতে পারেন। হ্যাঁ, আপনার যে প্লেলিস্টে পারমিশন সম্পর্কে যতটুক আপনি শেখাচ্ছেন এখন দেখলাম, অতটুকু করলেই তো হবে নাকি? আপাতত এতটুকুই আনা। এখানে আরো কিছু কনসেপ্ট আছে, কোড দিয়ে পারমিশন দেওয়া যায়, আপাতত দরকার নেই। দরকার নেই। ঠিক আছে। হ্যাঁ, প্লেলিস্টে তো বেসিক লিনাক্স পলিটিক্যাল হ্যাকিং শুধু 18 যে 11টা ভিডিও আছে, এই 11টা ভিডিওর মধ্যে তো কোশ্চেন গুলো আসবে, তাই না? হ্যাঁ হ্যাঁ, ওই 11টা ভিডিও। ঠিক আছে। ভাইয়া আর একটা কোশ্চেন ছিল ভাইয়া। হ্যাঁ, আপনি হ্যাঁ, যে যেগুলা যেগুলা দেখা দিচ্ছেন সেগুলা শুধু শুনলেই হবে না, মানে আমাদেরকে লিনাক্সে ওটা করেও দেখতে হবে। ওটা করে দেখতে হবে, না হলে দেখবেন যে অনেক কিছু বুঝে উঠতে পারবেন না। মনেও থাকবে না আমাদের। হ্যাঁ হ্যাঁ। ভাইয়া হ্যাঁ বলুন। ওই যে যখন হচ্ছে লিনাক্স হচ্ছে আপনার রান করতে যাচ্ছি, তখন আপনার ওই একটা ইরর মেসেজ দেখা যায়। কেমন ইরর মেসেজ? ইনি ট্রাফস কি এটা ভাইয়া? মেবি আপনার গুই যেটা, ওটা লোড হচ্ছে না। আপনি মেশিনটা অফ করে আবার স্টার্ট দেন। কালির লেটেস্ট এডিশনটা এটা একটা প্রবলেমেটিক প্রবলেম আহ, করে। আবার আহ, অনেকে অনেকে ওটা দিতে আপগ্রেড করার সময় আমার হচ্ছে বিদ্যুৎ চলে গেছে ভাইয়া, দিয়ে কেটে গেছে। আমি অনেক ফাইল মিসিং চলে গেছে। তো এখন আবার আপডেট দিচ্ছি, এটা ইরর দিচ্ছে এখন। না, অসুবিধা নেই, আপনি একটা কমান্ড এভাবে দিতে পারেন। দান দেখাচ্ছি। চ্যাট বক্সে দিন। সুডো এপিটি আপডেট হাইফেন হাইফেন ফিক্স মিসিং। ওকে, এভাবে দিলে যেটা হবে, যেগুলো ব্রোকেন ছিল বা মিস গিয়েছে সেগুলো ঠিক হয়ে যাবে। ভাইয়া, এটা হচ্ছে আপডেটের পরে একটা স্পেস, তারপরে হাইফেন হাইফেন ফিক্স, তারপরে একটা হাইফেন, তারপর মিসিং। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এদের আচ্ছা। মাঝখানে স্পেস নাই কিন্তু এখানে। হ্যাঁ এই হ্যাঁ হ্যাঁ, ফিক্স ফিক্সের। হাইফেন। হ্যাঁ, ফিক্সের পরেই তাহলে একটা হাইফেন আছে। হ্যাঁ হ্যাঁ, আর এই আপডেটের পর আবার স্পেস আছে কিন্তু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এগুলো খুব সেনসিটিভ, একটা মিস হলে আর হয় না। হ্যাঁ হ্যাঁ আচ্ছা স্যার, আহ, হ্যাঁ বল। যদি আমি মানে ভার্চুয়াল বা কালি লিনাক্সের 2000 মানে আগের ভার্সনটা নেই, লেটেস্ট ভার্সনটা বাদে ওটা আপডেট কেমনে করবো? বুঝিনি। মানে আমি যদি 2024.4 যেটা ভার্সন ছিল সেটা না নিয়ে আপনারা যে বলতেছেন যেটা আগের ভার্সনটা নেওয়া, যেটা স্টেবল বেশি, ওটা নেওয়ার পরে বলে মানে কালি লিনাক্সে ঢোকার পরে টার্মিনালে ওটা আপডেট করা যায়। হ্যাঁ হ্যাঁ, আপডেট দিলেও লেটেস্ট রিপোজিটরি থেকে আপডেট, এটা মানে কমান্ড টুলস যেটা, ওর ভিতরে যে হ্যাকিং এর টুলস টুলস যেগুলো আছে ওগুলো আপডেট হয়ে যাবে। কি কমান্ড দিতে হয় কোনো? হ্যাঁ হ্যাঁ, এই যে সুডো এপিটি আপডেট, এতটুকু ফিক্স মিসিং বাদে এটা যদি দেন, আপডেট কমান্ড দিলে কি হয় জানেন ওর কাছে? নাম দেখে আমি। আপডেট নাকি স্যার আপগ্রেড? হ্যাঁ, আপডেট দিলে হচ্ছে এই যে ওর এই যে বিভিন্ন লিঙ্ক থেকে, যেমন security.ubuntu.com, ওই লিঙ্ক থেকে প্যাকেজের তালিকা যেটা আছে সেটা আপডেট হচ্ছে, মানে খালি লিস্ট আপডেট হচ্ছে, সফটওয়্যারটা এখনো আপডেট হয়নি। ঠিক আছে, এরপরে আরেকটা কমান্ড দিতে হয়, মানে আপডেট দিবেন। আপডেট দেওয়ার পরে সুডো এপিটি আপগ্রেড কমান্ড দেবেন। আপগ্রেড কমান্ড দিলে ওই যে প্যাকেজ গুলো, যে অ্যাকচুয়াল যে সফটওয়্যার গুলো, ওই প্রোগ্রাম গুলো ডাউনলোড হবে। ও একা একাই সেট আপ নিয়ে নিবে, আপনার কিছু করা দরকার
করবে না। অনেক সময় লাগছে আপগ্রেড দিতে, অনেক টাইম লাগছে। হ্যাঁ বুঝেছি। হ্যাঁ লাগে। মাঝে মধ্যে আমাদের নিজেদের নেটওয়ার্ক কানেকশনের জন্য এমন হয়, আবার মাঝে মধ্যে 4 ঘন্টা দরকার ওরা এখন। যেই হ্যাঁ হ্যাঁ কালির যে রিপোজিটরি গুলো, এটা তো আমি উবুন্টু চালাচ্ছি, এখানে উবুন্টু রিপোজিটরি এটা বাংলাদেশেই মানে হোস্ট করা আছে, মানে সরাসরি বাংলাদেশে মহাখালীতে, তারপরে আরো কিছু ডাটা সেন্টার মানে মতো আছে, তারা এই উবুন্টুর আপডেট গুলো নিজেদের সার্ভারে রাখে। তো এখন উবুন্টু বেশ দ্রুত আপডেট নেবে, কিন্তু কালি লিনাক্সের এটা বাংলাদেশে আসে তাইওয়ান থেকে। মোস্ট অফ দ্য টাইম দেখেছি তাইওয়ানের বিভিন্ন সার্ভার থেকে আমাদের আপডেট গুলো আসে। তো যার কারণে কালি লিনাক্সের ওদের সার্ভারের জন্য স্লো হয়, আবার আমাদের নিজেদের নেট স্পিডের জন্য স্লো হতে পারে। একটা সময় তো মানে আপডেট কমান্ড দিয়ে দেখা যেত 1 দিন 2 দিন বসে থাকা লাগছে, এমন অবস্থা, এত স্লো ছিল ইন্টারনেট, মানে ওদের এই আমার কানেক্টিভিটি। আমার স্যার ব্রিজ নেটওয়ার্ক দিলে এরকম হয়, নেটে আবার স্পিড ভালো হয়। ওকে ওকে, তো নেট দিয়ে দেখতে পারেন। আমারটা শুরু থেকেই আপডেট, কিন্তু প্রথমবার রান হয় না, দ্বিতীয়বার দিলেই রান হয়। কিন্তু এই অন্য কোনো সমস্যা নাই। ওই যে কালি লিনাক্সের কথা বলছেন? জি জি, হ্যাঁ প্রথমবার হ্যাঁ রান ওর হয় না। এই হ্যাঁ হ্যাঁ এই ইস্যু দেখে গতদিন আমি রেগে মেগে কালি লিনাক্স ডিলিট করে দিয়েছি, এর জন্য আজকে উবুন্টু দিয়ে দেখাচ্ছি। হ্যাঁ এত বাজে একটা মানে বারবার বিরক্তি করে এটা। ভাইয়া প্রথমবারে হয় না, কিন্তু দ্বিতীয়বারে হয়। হ্যাঁ যতবারই হ্যাঁ রান করি, প্রথমবার হয় না, দ্বিতীয়বারে হয়। দ্বিতীয়বার হয়। ভাইয়া হ্যাঁ বলুন। একটু স্ক্রিন শেয়ার একটা জিনিস দেখাবো ভাইয়া। হ্যাঁ দেখেন, লিনাক্সের প্রবলেম গুলো সবাই একটু বেশি বেশি শেয়ার করবেন। ভাইয়া স্ক্রিন শেয়ার দিতে পার এই হ্যাঁ এখন পারবেন, আমারটা অফ করেছি, এখন আচ্ছা, পারবেন। কোনটাতে আমার বুঝবো কিভাবে? মিটিং কি আপনার ওখান থেকে ক্যান্সেল হয়ে গেছিল? হ্যাঁ হ্যাঁ আমার এখান থেকে মানে ওদের জুমের যে প্রো এটা অ্যাক্টিভ থাকে না, দেখা ভাইয়া যায় ডাউন হয়। হ্যাঁ লোড হচ্ছে আমার এখানে। হ্যাঁ দেখা যাচ্ছে। ভাইয়া দেখতে পাচ্ছেন? হ্যাঁ দেখা যাচ্ছে এবার। ভাইয়া এই যে আমার এই যে স্ক্রিনে দেখেন, আমি এটা আপনি দেওয়ার পরও এটা এই কটা দুইটা ইরোর আর তিনটাই ওয়ার্নিং দেখাচ্ছে। এটা কিভাবে ফিক্স করব? আপনি একটা কাজ করুন, পিং, PING পিং লিখুন কমান্ড। PING পিং? না হ্যাঁ না, পিং PING পিং। স্পেস, ও না না পিং কমান্ড PING পিং স্পেস স্পেস google.com। google.com। পিং কমান্ড দিলে কি হয়, নেটওয়ার্কের কানেক্টিভিটিটা বোঝা যায় যে গুগলের সার্ভারে আমি রিচ করতে পারছি কিনা। হ্যাঁ ইন্টারপ্রেস করুন। তারপর এটা দেখা যায় পিং google.com টেম্পোরারি ফেলিয়ার ইন নেম গুগল বানান কি ঠিক আছে, ঠিক আছে থাকার কথা, তো এটাই তো গুগলের বানান তাই না? মানে হয় youtube.com দেন তো ইউটিউব। পিং এর সাথে ভাইয়া হ্যাঁ হ্যাঁ পিং স্পেস youtube.com। পিং স্পেস পিং এ হাইফেন আগেরটাতে পিং এর স্যার পরে ওরা ইয়ে দেওয়া। ওনার কর্নারে ইথারনেটের ওখানে ক্রস বাটন দেখা যাচ্ছে। ইথারনেটে ওখানে ক্রস দেওয়া আছে। হ্যাঁ হ্যাঁ ওনার নেটওয়ার্ক কানেক্টিভিটিও নেই, ডিএনএস এর সাথে কমিউনিকেশনও নেই, ও এটা কানেক্টেড তো না। নেটওয়ার্কিং ডিসেবলড। আপনি ওই ভার্চুয়াল বক্সে যান দেখি, ভার্চুয়াল বক্সে আছে আই গেস। ওর সেটিংস একটু যাবেন, যে ডান দিকে সেটিংসটা, সেটিংস নেটওয়ার্ক ট্যাবটাতে যান, বামের নেটওয়ার্ক, নেটই আছে। এই নেট লিনাক্সের কেটে ওই টাইম জোন ঠিক না থাকলে কি এই সমস্যা হয় নাকি, নেটের সমস্যা? না না না
এরকম কিছু করা না। লাগবে? ওই নেট লেখার উপর ক্লিক করুন, এখানে ব্রিজড অ্যাডাপ্টার করে দেন, ওকে করে দেন। বেটার হয় কালি লিনাক্সটাকে ক্লোজ করে মানে বন্ধ করে আবার চালু করুন, মানে রিস্টার্ট দেন কালি লিনাক্সকে, আরে পারলে পাওয়ার অফ করে, পাওয়ার অফ করে রিস্টার্ট দেন। এটা না? শো করছে না। এটাকে হ্যাঁ, শাটডাউন যেটা, এটাকে আবার ওপেন করে কথা বলতেছেন? হ্যাঁ পাওয়ার অফ দ্য মেশিন, হ্যাঁ পাওয়ার অফ দ্য মেশিন। আচ্ছা ঠিক ওকে। আছে। লিনাক্সের কমান্ড বুঝতে আর কারো কোনো কনফিউশন আছে? 10-12 জনের বেশি কেউই কিন্তু প্লে লিস্টটা দেখে শেষ করেননি। আলটিমেটলি যেটা হবে, এক্সামে ফেইলের রেট যদি বাড়ে, এবং আরেকটা বিষয় হচ্ছে আমার এখানে পাস মার্ক কিন্তু 60%-এর উপরে। 60 মানে 100-তে 60 হচ্ছে পাস মার্ক, এ প্লাসের চিন্তা পড়ে। পাস করতেই হিমশিম খেতে হবে, তারা এখনো প্র্যাকটিস করেননি, কমান্ড মানে এগুলো দেখে শেষ করেননি, তারা সত্যিই হিমশিম খাবেন পাস করতে। ভাইয়া এমসিকিউ কত মার্কেট থাকবে আর প্র্যাকটিক্যাল কত মার্কেট থাকবে? ওটা নির্দিষ্ট থাকে না, এক এক ব্যাচে এক এক ভাবে কোশ্চেন করি তো। দেখা যাচ্ছে যে 50 মানে টোটাল মিলিয়ে দেখা গেল 50 বা 60, অথবা দেখা গেল আরো কয়েকটা বেশি কোশ্চেন দিয়ে 80, 90 বা 100 মার্কস করে দিলাম। দেখা যায় 100 মার্কের ভিতরে দেখা গেল 60 মার্ক, 70 মার্ক দিলাম এমসিকিউ তে, 30-40 মার্কস দিয়ে রাখলাম প্র্যাকটিক্যালে, বা উল্টোটাও হতে পারে। ভাইয়া কই স্কিপ তো আসে না ভাইয়া। হ্যাঁ, এটা আস লোড হচ্ছে। ভাই এমসিকিউর যে পার্টটা, এটা কি মানে ইংলিশ এমসিকিউ হবে নাকি বাংলায়? ওটা এখনো স্পেসিফাই করিনি। কেন, দুইটা ভাষাই তো বুঝবেন আশা করি। হ্যাঁ, এমসিকিউ গুলা থাকলে কয়টা থাকবে এমসিকিউ? হ্যাঁ, এমসিকিউ থাকলে কয়টা এমসিকিউ থাকতে পারে? এটাও আনডিফাইন্ড, কারণ কিছু এমসিকিউ তে হয় কি, একটু বেশি চিন্তা করা লাগে, বা মনে করুন একটু ভেবে বা একটু ঘাটাঘাটি করে আনসার দেওয়া লাগছে, দেখা যাচ্ছে ওই এমসিকিউ তে 4 মার্কস দিয়ে দিলাম। আর একটা এমসিকিউ খুব সহজ, দেখলেই আনসার করা যায়, দেখা গেল ওটাতে 2 মার্কস দিয়ে দিলাম। হ্যাঁ, এরকম মিলিয়ে মিশিয়ে টোটাল 60-70 মার্কস মতো হয়ে যায়। আচ্ছা, আপনি মেশিনটাকে আবার আবার রিস্টার্ট দিয়ে দেখুন, কালি লিনাক্সটা আবার ওর ইস্যু আছে। ওকে, আমরা হ্যাকিং এর কিছু বেসিক বিষয়বস্তু নিয়ে একটু আলোচনা করব। ভাই আমি আমার লিনাক্স অপারেটিং সিস্টেমে একটু প্রবলেম পড়ছি, তো তো আমি কি তুলে ধরতে পারি কি ইস্যু হচ্ছে? ইস্যুটা? আমি আমার একটা পুরাতন ল্যাপটপের উইন্ডোজ এর যে অপারেটিং সিস্টেম ছিল ওইটা ইয়ে করে আমি লিনাক্স ফুললি করেছি। এখন আমার প্রাইমারি বুটেবল ডিভাইস হিসেবে বুট হচ্ছে লিনাক্স। হ্যাঁ, তো এখন প্রবলেমটা যেটা হচ্ছে, এখানে আমি অটো ইনস্টলেশনটা করার পরে আমার এসএসডি থেকে কোনো ফাইল আমি অ্যাক্সেস করতে পারছি না। হ্যাঁ, এখন শুধুমাত্র এখানে ফাইল সিস্টেম নামে একটা ড্রাইভ সে নিজে ক্রিয়েট করেছে, যেখানে লিনাক্সের যে বেসিক ফাইলগুলো দরকার সেগুলোই দেখতে পাচ্ছি, কিন্তু আমার এসএসডি কোনো ফাইলও আমি অ্যাক্সেস করতে পারছি না, ওইটা আমি ওপেনও করতে পারছি না। তো এই প্রবলেমটা কেন হলো এটা এটা জিজ্ঞেস করতে হবে। এটা একটা যেটা হয়, আপনার এসএসডি যেটা, ওটাকে আলাদা একটা স্টোরেজ হিসেবে কাউন্ট করে, আপনার যে বাম দিকে ফাইল সিস্টেম যেটা নাম দেখাচ্ছে তালিকা, তাই না, ও নিচ বরাবর নিচের দিকে
দেখতে পারেন আরো অ্যাডিশনাল কিছু স্টোরেজের লিস্ট বলছে। আমিও এরকম ফেস করেছিলাম। মানে সরাসরি আপনি ফাইল স্টোরেজ যেটা ওইটা দিয়ে অ্যাক্সেস করতে পারবেন না। নিচে এখন কি আপনার সামনে ওপেন আছে? জি, ওপেন আছে, কিন্তু ওইটা ডিফারেন্ট ডিভাইস। আমি এখন অন্য একটা ডিভাইস থেকে লাইভে, সো আমি এটা স্ক্রিন শেয়ার করে দেখাতে পারছি না। তবে আপনি যদি আমাকে ইনস্ট্রাকশন দেন, আমি এখান থেকে ট্রাই করতে পারি। না দেখলে আসলে একটু বোঝা মুশকিল হবে, কিছু মানে আমার নিজেরই বুঝতে কিছু জায়গায় কষ্ট হয়ে যাবে। এখানে শুধুমাত্র ফাইল ম্যানেজার আছে, যেখানে শুধুমাত্র ডাউনলোডস, ডকুমেন্টস, মিউজিক, পিকচার্স, এই ফোল্ডার, যেগুলো বেসিক ফোল্ডার গুলো থাকে ডিফল্ট, সেগুলোই আমি দেখতে পাচ্ছি। কিন্তু আমার নিজের ড্রাইভটা শুধুমাত্র দেখাচ্ছে 240 240 জিবি এসএসডি। এখানে শুধু এটাই শো করছে, কিন্তু ওপেন হচ্ছে না। তো এটা ওই প্রবলেম। ওই ফাইল ম্যানেজার লেখা বরাবর নিচের দিকে হচ্ছে গিয়ে দাঁড়ান দেখি আমার এখান দিয়ে দেখাতে পারি কিনা। আমার এটা দেখুন ফাইল ম্যানেজার, যে ফাইল সিস্টেমের ভিতরে আসলে আমাকে শো করছে যে আমার ডাউনলোড টাউনলোড কি আছে। এই বরাবর নিচের দিকে দেখুন আপনার আরো কোনো এডিশনাল স্টোরেজ বা কিছু শো করে কিনা। হ্যাঁ, ওখানে ক্লিক করলে আপনাকে নিয়ে যাবে। এখানে শুধু ব্রাউজ নেটওয়ার্ক, নেটওয়ার্ক ড্রাইভ গুলো এখানে শো করতেছে, কিন্তু এখানে কিছু না। আচ্ছা দেখুন এগুলো এই এক্সপ্যান্ড করে এখানে আর কিছু শো করে কিনা। না, শো করছে না। তবে আমি অথবা এই ডিস্ক আইকনে গিয়ে, হ্যাঁ বলুন। আমি বলছি, এখানে আমি এটা ট্রাই করব, তারপরে আমি আগামীকাল জানাবো। হ্যাঁ, আমি চাচ্ছি না যে ক্লাসে ইম্পর্টেন্ট টাইম এটাতে ওয়েস্ট হোক। তো আমরা টপিক নিয়ে আলোচনা করতে পারি। ওকে, তো আমরা আচ্ছা গতদিন কি এই আলোচনা স্টার্ট করেছিলাম ইথিক্যাল হ্যাকিং এর এই কনসেপ্ট নিয়ে? না স্যার। ওকে, এর আগে কোনো ক্লাসে এটা নিয়ে একদম বলেছিলাম? আমাদের যে ফার্স্ট ক্লাসে হ্যাঁ, ফার্স্ট ক্লাসে। ইন্ট্রোডাকশন ছিল, ওই দিন মেবি এই টাইপের একটা আপনার স্লাইড শো করছে, বাট নট শিওর যে এটাই ওটা কিনা। কিল চেইন, না না না, এগুলো করা হয়নি। এইটা না, টাইপস অফ আপনি স্যার এগুলা স্ক্রিপ্ট করে গিয়ে একটু নিচের দিক থেকে বলেছিলেন। না না না, ওটা ছিল অন্য না, আলাদা ওটা আলোচনা। আমি বলছি তাহলে স্লাইড এটা ফাইল, হয় এটা নাই, তাহলে এটা এটা নিউ। হয়। হ্যাঁ হ্যাঁ, মানে ওটার ডিজাইন একই, যার কারণে আপনার কনফিউশন ক্রিয়েট হচ্ছে। যে একই রকম ডিজাইন কিন্তু টপিক আলাদা। ওকে, আচ্ছা কথা হচ্ছে আমাদের কোর্সের নাম, কনসেপ্ট সবকিছু ইথিক্যাল হ্যাকিং। ইথিক্যাল হ্যাকিং, হ্যাকিং আর ইথিক্যাল হ্যাকিং এর পার্থক্য আছে। ওকে, এইটা এইটা কাকে জিজ্ঞাসা করি? আপনারা কেউ একজন গুছিয়ে বলতে পারবেন হ্যাকিং আর ইথিক্যাল হ্যাকিং এর পার্থক্য কোথায়, বা ইথিক্যাল হ্যাকিং বলতে কি বোঝায়, ট্রাই যতটুকু করি আপনার আইডিয়া? ট্রাই করি হ্যাঁ 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 অবশ্যই। ইথিক্যাল হ্যাকিং হচ্ছে, মানে আমরা যদি একটা দারোয়ানকে দেখি আর হচ্ছে একটা চোরকে দেখি, দুজনের কাছে যদি চাবিটা থাকে, ইথিক্যাল হ্যাকার হচ্ছে দারোয়ানের জায়গাটা হয় যে তিনি চুরি করেন না, এখানে সেফটিটা দেন। আর দারোয়ানের ক্ষেত্রে মানে চোরের ক্ষেত্রে জিনিসটা হয় যে যেটা ওই কি বলে নেগেটিভ হ্যাকার, যেটা ওইটা আনএথিক্যাল, যেটা ওই কাজটা চোরে করে, একদম যদি সহজ কথাই বলি এটাই। ইথিক্যাল হ্যাকিং হচ্ছে এখানে দারোয়ানের ভূমিকাটা, যে হচ্ছে এখানে সেফটি, কোনো সমস্যা সমাধান, কোনো সমস্যা হতে পারে বা কোনো হচ্ছে আনসিকিউর কোনো পরিস্থিতি থাকলে সেটাকে সিকিউর করাটা হচ্ছে ইথিক্যাল হ্যাকারের কাজ। আর কেউ? কোশ্চেনটা কি ছিল একটু বলা যাবে? হ্যাকিংটা হচ্ছে আপনার আনঅথরাইজ বা পারমিশন ছাড়া অ্যাক্সেস নেওয়া, আর ইথিক্যাল হ্যাকিংটা হচ্ছে আপনার পারমিশন নিয়ে তারপরে আপনার অ্যাক্সেস নেওয়া। হ্যাঁ, একটু আগে একটা যে উদাহরণ দিয়েছিলেন চোর এবং দারোয়ানের মতো,
বাস্তবে আমরা এই অপরাধীর সাইডের কাজটাই করি, তবে পার্থক্য হচ্ছে এলাকার ছিচকে চোর ওরা হচ্ছে গিয়ে লুকিয়ে লুকিয়ে রাতের আধারে সে আক্রমণ চালায়। ইথিক্যাল হ্যাকারদের পার্থক্য হচ্ছে না, আমরা আগে অথরিটির কাছ থেকে অনুমতি নিয়েছি বা তারাই নিজে থেকে অনুমতি দিয়েছে কাজটা করো, এবং চোর কি করছে, কাজ শেষ জিনিসপত্র নষ্ট করছে বা ভ্যালুয়েবল জিনিস নিয়ে নিয়ে চলে যাচ্ছে। ইথিক্যাল হ্যাকারদের দুইটা পার্থক্যের জায়গা, একটা হচ্ছে কাজের একটা হলো এই যে কাজ শেষ, কাজ শেষে আমি একটা ফিডব্যাক দিচ্ছি যে তোমার এখানে এখানে দুর্বলতা আছে। আমরা মোটেও ডিফেন্স করতে চাই না, আমাদের মাইন্ডসেটই হলো সামনে যা আছে ভেঙে চুরে ভিতরে ঢুকে পড়তে হবে এনি হাউ। ঠিক আছে, জীবনে একটাই লক্ষ্য, যে ডিফেন্স সলিউশন যা আছে ওদের ভেদ করে ভিতরে ঢুকতে হবে, কোনো কথা নেই। ডিফেন্স করার জন্য আলাদা টিম, আলাদা মানুষ, আমরা ডিফেন্স করতে যাই না। কেউ যে হ্যাকিং নাম শুনলে যে এরকম ছবি মাথায় আসে, এজন্য এটা রাখা যে আসলে বসে ক্লিক ক্লিক করছে আর কত কিছু হয়ে যায়, কিন্তু না, এখানেও আসলে অনেক স্টেপ আছে, অনেক কাজ করতে হয়। ওকে ভাই, এই যে হ্যাকারটা আসলে হ্যাক করছে, কিভাবে হ্যাক করে, হ্যাঁ ওভারঅল প্রসেসটা কেমন হয় বা হতে পারে, আচ্ছা এটা একটু বোঝা দরকার যে হ্যাকাররা কিভাবে হ্যাক করছে, কিভাবে সিস্টেম গুলোতে প্রবেশ করছে। তো সবসময় হ্যাকাররা যে সেম প্রসেসেই সবসময় হ্যাক করে এমনটা কিন্তু না। হ্যাঁ, ওরা অনেক ক্রিয়েটিভ ওয়েতে আক্রমণ করে দেখেই এত এত সিকিউরিটির আলোচনা, এত এত সিকিউরিটি নিয়ে আমরা কনসার্ন। ওকে, তো যাই হোক, আমাদের একটা ওভারঅল আইডিয়া দরকার। এখন আমরা যদি এরকম ছন্ন ছাড়া টাইপের ডিসকাশন করতে থাকি, আমরা না পারবো নিজে হ্যাকার হতে, না পারবো কোনো ডিফেন্স চিন্তা করতে। কি করা যায়, এই সমস্যার সমাধানের জন্য মিটার.org অনেকগুলো হ্যাকিং এর ঘটনা অ্যানালাইসিস করলো, করে তার একটা কনসেপ্ট দাঁড় করালো যে হ্যাকাররা এরকম একটা প্যাটার্ন মানতে পারে, সবসময় যে এমনই হবে তা না, তো এমন একটা প্যাটার্ন হতে পারে। সেটা কি, ফেজ গুলো খেয়াল করুন, হ্যাকারদের একদম শুরুতে হচ্ছে রিকনেসেন্স ফেজ, তারা প্রচুর পরিমাণে তথ্য সংগ্রহ করে। আমরা নিজেরাই তো অনলাইনে কত তথ্য দেই, তাই না? ফেসবুকে পাবলিক করে পোস্ট দেই, ছবি শেয়ার করি, হ্যাঁ, তারপরে অনলাইনে বিভিন্ন জায়গায় আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করি, তাই না? অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা তথ্যগুলো তারা ক্যাচ করা শুরু করে, আমরা নিজেরাও করব, নো টেনশন, আমরা টুলস দেখবো, টেকনিক দেখবো। এই যে তথ্য পাচ্ছে, ফর এক্সাম্পল পেলো যে আপনি অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করেন, তারা কি করবে, অ্যান্ড্রয়েড রিলেটেড একটা কিছু ম্যালিশিয়াস স্ক্রিপ্ট বা হ্যাকিং এর টুলস তারা প্রস্তুত করবে, বা আগে থেকে প্রস্তুত করা হ্যাকিং এর টুলস সেইটাকে রেডি করে যাচ্ছে, এটা দিয়ে আমি আক্রমণ চালাবো। তারা আক্রমণ শুরু করে, আক্রমণে যে ম্যালিশিয়াস যে জিনিসটা তৈরি করেছে এটা আমাদের কাছে পৌঁছে দেয়, পাঠিয়ে দেয়। এইটা যখন আমাদের ডিভাইসে ঢুকছে, এই যে এক্সপ্লয়টেশন ফেজ ঢুকে আমাদের হ্যাক করে ফেলে। আমাদের অনেকেরই ধারণা যে আমাদের এই হ্যাক পর্যন্তই, হ্যাকার হয়তো থেমে যাবে, এটা একটা ধারণা। আবার অনেকের অন্য একটা ধারণা হয়, সেটা হলো হ্যাকার যদি আমাকে হ্যাক করেও, আমি ভাই গরিব মানুষ, আমার ব্যাংক অ্যাকাউন্টই নাই, আমাদের হ্যাক করে কি করবে? হ্যাঁ, কেউ কেউ বলতেই পারে যে আমার বিকাশে আছে মাত্র 10 টাকা, আমারে হ্যাক করে আর কি এমন করবে, হ্যাকারের যে টাকার এমবি খরচ হবে সেই টাকাও তো উঠবে না, তাই না? কথা হলো হ্যাকারদের উদ্দেশ্য কিন্তু সবসময় আপনি না। এই যে হ্যাক করলো, এরপর আপনার ডিভাইসে ম্যালিশিয়াস আরো বিভিন্ন হ্যাকিং এর টুলস, স্ক্রিপ্ট সেট আপ করা শুরু করে, ইনস্টলেশন ফেজ। ওকে, এই ম্যালিশিয়াস জিনিসপত্র দিয়ে আপনার ডিভাইসকে এবার সে রিমোটলি কন্ট্রোল করা শুরু করে, আপনার ডিভাইস দিয়ে অন্য কোনো একটা ডিভাইসে সে আক্রমণ চালাতে পারে, অথবা আপনার ডিভাইসে যদি সেন্সিটিভ ইনফরমেশন থাকে, ডাটাবেস থাকে, এগুলো সে নিয়ে চলে যাবে। ওকে,
এরকম একটা চেইন মেনটেন করে কাজগুলো হতে থাকে একটার পর একটা। এরপর আরেকটা কনসেপ্ট আসে, সেটা হচ্ছে টাইপস অফ হ্যাকার্স। মানুষজন বিভিন্ন রকম এখানে ক্লাসিফিকেশন করে, কিন্তু এত ক্লাসিফিকেশন বাস্তবসম্মত না। রিয়েল লাইফে একটা জিনিস আমাকে বলুন, পৃথিবীতে মানুষ কয় প্রকার? 2 প্রকার। এটার কোন টাইপস নাই। না, পৃথিবীতে মানুষ মাত্র 2 প্রকার, ভালো মানুষ আর খারাপ মানুষ। খারাপ আর মানুষ। বাকি সব প্রকার আমাদের নিজেদের বানানো, যে ওর চোখ ছোট, ওর গায়ের রং এটা, ও এইটা করে ওইটা করে, আমরা নিজেরা ক্লাসিফিকেশন মানে, কিন্তু বেজ লাইনে মাত্র 2টাই প্রকার হয়, ভালো মানুষ আর খারাপ মানুষ। এর বাইরে আর কোনো প্রকার নেই, কোনো জাতি বর্ণ কিচ্ছু নেই। ওকে, তো এই হ্যাকাররা এরাও মানুষ। এদের বাস্তবে 2টাই শ্রেণী বিভাগ হয়ে থাকে। ভালো হ্যাকার যারা ইথিক্স এর সাথে কাজ করছে, তাদের কনসেপ্ট দিয়ে সামহাউ মানুষের ভালো উপকার করার চেষ্টা করছে বা উপকার করে। আর খারাপ হ্যাকারদের কাজই হচ্ছে টাকা পয়সা মেরে ধরে নিয়ে চলে যাওয়া। হুম। সোভিয়েত ইউনিয়নে যখন পতন হলো, তখন রাশিয়া যখন তৈরি হলো, তখনকার দিনে যে মব ছিল বা মাফিয়া যারা ছিল, তাদের মানে 2টা শ্রেণী বিভাগ হয়ে যায়। একটা শ্রেণী হচ্ছে এই যে আমরা মুভিতে দেখি না, খালি পিটাপিটি করে মারামারি করে রাশিয়ান মাফিয়া, বাস্তবেই এই একটা শ্রেণী তৈরি হলো। আর আরেকটা শ্রেণী সেই শুরু থেকেই অনলাইন জগতে আক্রমণ করা শুরু করলো, বা অনলাইন মাফিয়া তৈরি করা শুরু করলো। ঠিক আছে। আহ ওগুলোই মানে অনেকটা শুরুর দিককার ঘটনা। এভাবে হ্যাকার গ্রুপ গুলোর জন্ম নেওয়া শুরু হলো। তো মোস্ট অফ দ্য কেসে কি হয়, এই ব্যাকগ্রাউন্ডে দেখা যায় খারাপ কোনো উদ্দেশ্যই থাকে। আচ্ছা, এখানে আরেকটা শব্দ আছে স্ক্রিপ্ট কিডি, এটা একটু ছোট করে বলি। আমার কাছে আহ ভালো লাগে বলতে। রিজন হচ্ছে বাংলাদেশে অনেক মানুষ আছে নিজেদের হ্যাকার দাবি করে, কিন্তু স্ক্রিপ্ট কিডি কনসেপ্টটা হচ্ছে যে এই মানুষগুলো হ্যাকিং এর অ্যাকচুয়ালি কি হ্যাক করছে, কেন হ্যাক করছে, কোনো আইডিয়া তাদের থাকে না। শুধু জানে অন্যের লেখা টুলস সেটা নিয়ে ব্যবহার করতে। ওকে, একটা অন্যের লেখা টুলস নিয়ে ব্যবহার করবে, আর সেটাও হয়তো পারে না তেমন একটা। লিনাক্স কোনো মতো সেট আপ দিয়ে এরপরে ফেসবুকে বিজ্ঞাপন দেওয়া শুরু করবে, আসো আমার কাছে হ্যাকিং কোর্স করো, অথবা আসো এরকম একটা হ্যাকিং সার্ভিস নাও 100 টাকা করে। ওকে, তো এদের হ্যাকিং এর কোনো ধারণা থাকে না, কোনো স্কিল থাকে না, অন্যের উপর ডিপেন্ডেন্ট হয়ে চলতে হয়। এবং বাংলাদেশে মোস্ট অফ দ্য কেসই এরকম। এই যে মানুষজন অনলাইনে তাবিজ ব্যবসায়ী ভরে গিয়েছে, এটা বলি এই রিজনে। কারণ হয় কি, এই ধরনের বিজ্ঞাপন দেখে অনেকেই প্রভাবিত হয়, আমার কোর্সে এসেও তাদের মতো এরকম সার্কাস দেখতে চায়, যে আমাকে একটু এরকম সার্কাস দেখান, অমুক অমুক টুলস রান করা দেখান। কিন্তু ওগুলো তো স্ক্রিপ্ট কিডিদের কাজ, সে নিজেও জানে না সে কি করছে বা কেন করছে। অ্যাকচুয়াল হ্যাকার যারা, তারা খুব টেকনিক্যাল অ্যাডভান্সড টেকনিক্যাল কনসেপ্টের লাইনে তারা থাকে। ওকে, আচ্ছা, তো এরকম স্ক্রিপ্ট কিডি হওয়া যাবে না। স্ক্রিপ্ট কিডি শব্দটা অবজ্ঞা সূচক একটা শব্দ। ঠিক আছে, মানুষকে হেয় করার জন্য, বা যারা সিনিয়র মানুষ আছে তারা এই অবজ্ঞা করে বা ব্যঙ্গ করে এই শব্দটা উল্লেখ করে থাকে। কেমন? ওকে, লিগ্যাল অ্যাসপেক্টস এটা নিয়ে একটু বলি। কারণ হলো সাইবার সিকিউরিটি অ্যাক্ট আমাদের জুমে পুরোটা অ্যাক্টিভ করেনি, আমি সেখানে মেসেজ দিয়েছি। যাই হোক, একটু আমাদের এটা কেটে দেবে, কেটে গেলে আমাদের ক্লাস শেষ। তত সময় সায়ন্ত ক্লাসে আমাদের একটা 2000 আইন আছে। হ্যাঁ, আইনের অনেকগুলো ধারা। তো এই ধারার ভিতরে
আমাদের মনে একটু দেখা একটা ভালো আইডিয়া সংক্রান্ত অপরাধ। আমি যাচ্ছি সে আলোচনা, আমার নেটওয়ার্ক ড্রপ করেছে। উম, এই যে পেয়েছি। সেটা হলো এর আগে ডিজিটাল নিরাপত্তা আইন ছিল 2018 সালে। ওখানে সবগুলো ছিল জামিন অযোগ্য ধারা। হুম। এবার সাইবার নিরাপত্তা আইনে ধারা 17, 19, 27 এবং 32 শুধু এইগুলোকে আমলযোগ্য ও অজামিনযোগ্য ধারা বিবেচনা করছে। এই আমলযোগ্য শব্দটার আবার আরেকটা মিনিং আছে, আমাকে একদিন একজন বুঝিয়েছিল, কিন্তু বিষয় হলো আমি ভুলে গিয়েছি। হ্যাঁ, আইনের বিষয় তো। তো অজামিনযোগ্য এর কনসেপ্টটা হচ্ছে যে আপনাকে যদি ধরে, হ্যাঁ, যেমন 17, 19, 27, 32 ধারাগুলো কি কি আছে। 32 হচ্ছে আমাদের হ্যাকিং সংক্রান্ত। 32 হচ্ছে হ্যাকিং সংক্রান্ত। আর কি বললো? 27, 17, 19, 27, 32। 27 হচ্ছে যে সাইবার সন্ত্রাসী কার্য সংগঠন, হ্যাঁ, অনলাইনে যে হ্যাকার গ্রুপ গ্রুপ এগুলো। 17 হচ্ছে গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামোতে বেআইনি প্রবেশ আর কম্পিউটারের ক্ষতি সাধন। এগুলো জামিন অযোগ্য ধারা, অর্থাৎ আপনার যদি ধরে আগে নিয়ে আপনারে হাজতে ভরবে। ঠিক আছে, আপনার পুলিশের ওখান থেকে থানা থেকে মুক্তি বা এগুলোর কোনো সিস্টেমই নেই। ধরা পড়লে আগে আপনাকে হাজতে ভরবে, পরে আদালতে উঠাবে, আদালতে যদি রায় হয়, যদি আপনাকে জামিন দেয় তারপর জামিন হবে, আদারওয়াইজ আপনি জেলেই বসে থাকতে হবে। ওকে, অন্যান্য যে ধারাগুলো আছে, হ্যাঁ, তো এগুলো জামিন যোগ্য ধারা, অর্থাৎ আপনাকে যদি আটক করেও, হ্যাঁ, অন্যান্য যে সকল ধারা আছে যেমন মুক্তিযুদ্ধ বা এই রিলেটেড কিছু একটা নিয়ে বলছেন, ভুল তথ্য বলে বেড়াচ্ছেন, সেক্ষেত্রে হয়তো আপনি আবেদন করে একটা জামিন বা সাময়িক জামিন, হ্যাঁ, এমন কিছু ব্যবস্থা করতে পারেন, আগেই আপনাকে হাজতে ঢোকাবেন না। আগে সবগুলোতেই নিত যে আপনার আইন মানে মামলা হয়েছে তো আপনাকে ধরে নিয়ে জেলে ঢোকাবে আগে। এখন এটা পাল্টে সিস্টেম করছে। তো হ্যাকিং এর এবং এই যে সিস্টেম গুলো আছে এগুলো এই আইনগুলোতে আপনি যদি ফেঁসে দেন আপনাকে ধরে আগে জেলে ঢোকাবে। তো হ্যাকিং এর তাহলে এখানে আমাদের, স্যার একটা কোয়েশ্চেন করি। হ্যাঁ বলো। তাহলে আমাদের যে এই যে অলমোস্ট 2 কোটির উপরে মানুষের এনআইডির ইনফরমেশন যে হ্যাকাররা চুরি করে নিয়ে গেল, তাহলে এটার বিরুদ্ধে সরকার কি অ্যাকশন নিল? এখানে সরকার যে সবসময় নিজে আহ উদ্যোগ নিয়ে করবে এমনটা না। নাগরিক হিসেবে এটা আপনারও দায়িত্ব। সরকার যদি দায়িত্ব অবহেলা করে তাদের এই ব্যাপারে কথা বলা, এবং এখানে আরো কিছু তথ্য সিস্টেম তারা অ্যাড করেছে, যেটা হচ্ছে জাতীয় নিরাপত্তা কাউন্সিল ক্রিয়েট করেছে। যত আমাদের বিশেষ এরকম ঘটনা ঘটলে মাননীয় প্রধানমন্ত্রীকে প্রধান করে এখানে কাউন্সিল করা আছে। তো যদি এরকম বড় সাইবার ইনসিডেন্ট ঘটে, তো সবাই মিলে এখানে আহ আলোচনার মাধ্যমে কাউন্সিলের জরুরি সভা কল করে এটার মাধ্যমে কোনো স্টেপ নেওয়া হবে বা হতে পারে। এছাড়াও আমাদের নিজেদেরও আদালতে শরণাপন্ন হয়ে আইনের সুষ্ঠু প্রয়োগ নিশ্চিত করার জন্য আমরা চেষ্টা করতে পারি বা এই ব্যাপারে কথা বলতে পারি। তো সরকার যদি নিজে থেকে না করে, সেক্ষেত্রে সরকার কি আলাদা একটা এন্টিটি, আমরা জনগণ, সরকার আলাদা এন্টিটি। সরকার যদি কথা না শুনে আমরা আদালতে যাব। সিস্টেমটা হচ্ছে এটা, আদালতে গিয়ে সরকারের বিরুদ্ধেও মামলা করা যায়। আদালত এমন একটা নিউট্রাল একটা জায়গা, নিরপেক্ষ একটা জায়গা। ওকে, তো হ্যাকিং এর এখানে আহ, অনেক দণ্ড আছে। হ্যাঁ, তো এখানে সংজ্ঞা, হ্যাকিং এর সংজ্ঞা কাকে বলছে, যে ডিভাইসে যদি ঢুকি যা যা ড্যামেজ করবো সেটাই হ্যাকিং।
তবে একটা উপধারা আছে, সেটা হচ্ছে নিজ মালিকানা বা দখলবিহীন কোনো কম্পিউটার, অর্থাৎ আপনার নিজের কম্পিউটার আপনি যা ইচ্ছা করেন, দে ডোন্ট কেয়ার। ওকে, যা ইচ্ছা করেন ভেঙে চুরে জানালা দিয়ে ফেলে দেন, তাতেও কারো কিছু যায় আসে না। আর একটা হচ্ছে দখলবিহীন কোনো কম্পিউটার, অর্থাৎ বিষয়টা আছে যে ইথিক্যাল হ্যাকিং এ আমরা অনুমতি সাপেক্ষে যে কাজগুলো করি এতে কোনো বাধা নেই, তবে লিখিত অনুমতি, হ্যাঁ, এইটা খুব এনশিওর করতে হবে। আবেগে পড়ে যেন তেন কাজ করা যাবে না। লিখিত অনুমতি যদি থাকে সেক্ষেত্রে আপনার ঝুঁকি নেই, ঝুঁকি কম। আদারওয়াইজ আপনি যদি কোনো রকমের কোনো অ্যাক্টিভিটি করেন আপনি শেষ। এবং আরো বিষয় হচ্ছে, আমি যা এখানে কোর্সে আলোচনা করব সবই কি এডুকেশনাল পারপাসে, জানানোর জন্য বা ইথিক্যাল হ্যাকার তৈরির জন্য। অপরাধ যদি কেউ করেন, এই কোর্সের শুরুর দিকে ডিসক্লেমার দিচ্ছি, তা সব দায়ভার সম্পূর্ণ আপনার। ওকে, আমি অপরাধ করাটা সমর্থন করি না এবং সে উদ্দেশ্যে আপনাদের কোনো আলোচনাও করছি না এখানে। ওকে, আচ্ছা, এরপর একটা কনসেপ্ট আছে, সেটা হচ্ছে হয়তো আমাদের এটা কেটে যাবে, হ্যাঁ, কেটে গেলে আমাদের ক্লাস শেষ। না কাটতে আমরা কিছু আলোচনা করতে থাকি। পেন টেস্টিং আর ইথিক্যাল হ্যাকিং আরেকটু পার্থক্য আছে, সেটা হলো বিগ এন্টারপ্রাইজের অনেক অ্যাসেট, এখন সবগুলো তো টেস্ট করা দরকার। ইথিক্যাল হ্যাকিং এ অ্যাপ্রোচটা হয় যে হ্যাকারের মতো আনলিমিটেড টাইম নিয়ে অ্যাপ্রোচ, কিন্তু ওভাবে আগালে একটা কোম্পানি তো আপনাকে মাসের পর মাস পে করতে পারবে না, তাদের লিমিটেড বাজেট, $200 দিয়ে বলবে যে ওইটা হ্যাক করো, ফর এক্সাম্পল। তো এই জায়গাতে পেন টেস্টিং কনসেপ্ট আসে যে আমি হ্যাকারের মতো অ্যাপ্রোচে যাব, কিন্তু একটা মেথোডোলজি মেনে যাব যাতে সব ধরনের সিস্টেমের নিরাপত্তা যাচাই বাছাই করা হয় বা করা যায়। ওকে, এটারও বিভিন্ন ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড আছে। আমরা ক্লাসে এই স্ট্যান্ডার্ডটা ফলো করব বা এই মেথোডোলজি মেনটেন করব। ওকে, আপাতত এখন এটা আলোচনা করলে অনেক কিছুই বুঝে উঠবে না, নো টেনশন, এটা কাছে রাখতে পারেন। আমি স্লাইড দিব না, এটা আপনি আপনারা নিজেরা হাতে একটা নোট করে রাখবেন, হ্যাঁ, একটা স্ক্রিনশট। আমাদের কোর্সে হ্যাকিং এর আলোচনা যখন করব তখন এই কনসেপ্টটা ঘুরে ফিরে আমাদের দরকার পড়বে, যে আমরা ধাপে ধাপে কিভাবে টেস্টিং এর কাজটা করতে পারি। আমাদের কি বেসিক্যালি তাহলে ফুল কোর্সটা পেন টেস্টিং নিয়ে থাকবে? পেন টেস্টিং বলবো না, ইথিক্যাল হ্যাকিং। ইথিক্যাল হ্যাকিং কিন্তু কিভাবে এই কনসেপ্টটা দিয়ে পেন টেস্টিং এর কাজও করতে পারি সেটা বোঝাবো। ওকে, এবার দুটো একই আচ্ছা স্যার, কনসেপ্ট বাগ কিন্তু একটু বাউন্টি অ্যাপ্রোচটা হান্টিং ভিন্ন। যে হ্যাঁ বলুন। বাগ বাউন্টি হান্টিং যেটা, এটা কি আমাদের পেনিট্রেশনের অন্তর্ভুক্ত নাকি এটা আলাদা? উম একটা সাবসেকশন বলা যেতে পারে, কিন্তু সাবসেকশন হলেও বাগ হান্টিং এখন বিশাল বড় হয়ে গেছে পুরো। তবে পুরো পেনিট্রেশন টেস্টিং এর একটা প্রসেস বা একটা ছোট পার্ট বলতে পারি অ্যাপ্লিকেশন সিকিউরিটিটা। তবে বাগ হান্টিং এর মেথড বা ওইখানে যে অ্যাপ্রোচটা ওটা আবার একটু ভিন্ন, যদিও এইটারই পার্ট, কিন্তু ওর অ্যাপ্রোচটা আবার ভিন্ন। ওকে, ওটা নিয়েও আলোচনা করবো, নো টেনশন। ওকে, আজকে আর বেশি আলোচনা যাব না। আপনারা লিনাক্স এক্সামে প্রস্তুতিটা ভালোভাবে নিতে থাকুন। ওকে, আমি এক্সামে 100% পাস